কায়নার কপালের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠছে, হাতের ভেন্সগুলো ফুলে উঠেছে, নীলাভ চোখজোড়া ধীরে ধীরে লাল হয়ে উঠছে। রাগে নয়, প্রতিশোধের আগুনে। সে আর দাঁড়িয়ে নেই, সে যেন শিকারী, শব্দের ফাঁকে ফাঁকে দাঁত বের করা। ঠান্ডা অথচ হুমকির সুরে সে বলল, মিসেস মার্টিন, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি কার সঙ্গে কথা বলছেন। ফার্স্ট মিটিং এর পরই ওই বাস্টার্ড কি করে ডিল পেল? হাউ ডেয়ার ইউ! ওপাশ থেকে এবার আর হাসি নেই, আছে আত্মবিশ্বাস, যেটা কায়নের রাগ আরও বাড়িয়ে দেয়। পরিষ্কার হিসেবি কণ্ঠে সে বলল, মিস্টার আর্সলান, আই থিঙ্ক আমাদের আর কোনো কথা থাকতে পারে না। একটা মানুষ কি করে সবার আড়ালে থেকেও এত ভালো প্রজেক্টের অফার দিতে পারে? আমি সত্যি ইমপ্রেস মিস্টার মার্কো। রোমানির ইন্টারেস্ট যেটা আমি আপনার মধ্যে খুঁজে পাইনি মিস্টার আর্সলান। আমি আপনাকে আগেই বলেছিলাম আমার ফুল অ্যাটেনশন চাই, বাট আপনি আজকের মিটিংটা পর্যন্ত ক্যান্সেল করে দিয়েছেন। এই কথাগুলো কায়নের অহংকারকে সরাসরি ছুরি চালালো। কয়েক সেকেন্ডের জন্য সে চুপ হয়ে গেল। তারপর হঠাৎ করে ঘর কাঁপানো এক বিরক্তিকর ঠান্ডা হাসি বেরিয়ে এলো তার ঠোঁটের কোণ থেকে। এই হাসি শান্তির না, এটা ধ্বংসের পূর্বাভাস। চোখ নামিয়ে ধারালো গম্ভীর কণ্ঠে সে ধীরে ধীরে উচ্চারণ করল, মিসেস মার্টিন, জাস্ট 2 দিন, জাস্ট 2 দিনের মধ্যে এই 3,000 কোটির প্রজেক্ট আমি জিরোতে নিয়ে আসবো। জাস্ট মার্ক মাই ওয়ার্ড। সে ফোনটা কাটতে যাবে, ঠিক তখনই ওপাশ থেকে হঠাৎ এক চিৎকার ভেসে এলো, যেন শেষ মুহূর্তে কাউকে বোঝানোর মরিয়া চেষ্টা। ফোনের ভেতর থেকেই মিসেস মার্টিন চিৎকার করে বলে উঠল, মিস্টার আর্সলান। মিসেস মার্টিন আর কিছু বলার আগেই কাহিনের চোখে এক ঝলকে বিকৃত হাসি ফুটে উঠল। আর কোনো কথা শোনার ইচ্ছা নেই তার। সে ফোন কেটে দিল একেবারে ঠান্ডা হাতে। ফোনটা ছুঁড়ে মারতে যাবে, ঠিক তখনই পাশ থেকে ক্রিশ্চিয়ান থরথর করে কাপা গলায় বলে উঠল, স্যার, ওটা আমার ফোন। এই কথাটা যেন কায়নের রাগের আগুনে এক ফোঁটা পেট্রোল ঢেলে দিয়েছে। সে একবার শুধু তাকালো ক্রিশ্চিয়ানের দিকে। সে তাকানোতে কোনো আবেগ নেই, আছে শুধু সতর্কবার্তা। পরের সেকেন্ডেই ফোনটা ছুঁড়ে মারল। এই মুহূর্তে কায়নের সামনে কথা বলা মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। এবার ধীরে ধীরে কায়নের দিকে এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বলল, ব্রো। কিন্তু বাক্যটা শেষ করার আগেই কায়নের কণ্ঠ ঘর কাঁপিয়ে উঠল। লিভ। আইদিন সোফা ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে শুধু মুখ থেকে বের করতে পারল, কাই। তার কথা শেষ হওয়ার আগেই কায়নের গর্জন আবারও আসছে পড়ল। এবার আর কোনো সুযোগ নেই। লিভ বোথ অফ ইউ রাইট নাও। এই গর্জন শোনা মাত্র এমির আর আইদিন একে অপরের দিকে তাকালো। সে তাকানোতে ছিল প্রশ্ন, ছিল আতঙ্ক। তারপর তারা নিকোলাইয়ের দিকে তাকাতেই নিকোলাই চোখের ইশারায় স্পষ্ট করে বুঝিয়ে দিল, এখন বেরিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এমির আর আইদিন দ্রুত বেরিয়ে গেল। ক্রিশ্চিয়ান অসহায়ের মতো তাদের দিকে তাকিয়ে রইল। সেও যদি যেতে পারত। কারণ ঘরের ভেতর এদিক ওদিক হাঁটতে লাগলো। প্রতিটি পদক্ষেপ যেন মেঝে কাঁপাচ্ছে। তার মাথার ভেতর পরিকল্পনা চলছে, নীরবে, নিখুঁতভাবে। হঠাৎ থেমে সে নিকোলাইয়ের দিকে তাকালো। কণ্ঠে কোনো আবেগ নেই। নিকো, ফাইন্ড আউট অ্যাবাউট হিম। 48 আওয়ার্সের মধ্যে আমার এভরি ডিটেলস চাই। অনেক লুকোচুরি হয়েছে, আর না। নিকোলাই দুহাতে পেছনে রেখে একদম সামরিক ভঙ্গিতে নিজের দায়িত্বের ভার বুঝে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ওকে বস। কারণ আবারও চেয়ারে বসে পড়ল। বসার ভঙ্গিতে ছিল আধিপত্য, যেন পুরো দুনিয়াটা তার সামনে দাবার বোর্ড। ঠান্ডা স্বরে কিন্তু ভয়ঙ্কর নিশ্চয়তা নিয়ে সে বলে উঠল, মিসেস মার্টিনের সব শেয়ার ডাউন হয়ে যাওয়া চাই আমি আগামী 48 আওয়ার্সের মধ্যে। এই কথাটা নিকোলাইয়ের জন্য নতুন কিছু না। সে শুধু মাথা নাড়ালো, কণ্ঠে অটুট আত্মবিশ্বাস। হয়ে যাবে বস। অন্যদিকে এক বিশাল বড় অফিস রুমের ভেতর যেন আলাদা এক রাজ্য গড়ে উঠেছে। সে ঘরের মাঝখানে বসে আছে, কালো রঙের টাক্সিডো জড়ানো, পুরো অভিজাত ফরমাল লুকে এক ব্যক্তি। তার বসার ভঙ্গিতে আত্মবিশ্বাসে ভরা। তার মুখে ছড়িয়ে আছে এমন এক উল্লাসের হাসি। তার সামনেই দাঁড়িয়ে আছে একজন পুরুষ ম্যানেজার আর একজন মহিলা অ্যাসিস্ট্যান্ট। ম্যানেজারের মুখে চাপা উত্তেজনা, চোখে সন্তুষ্টির ঝিলিক। আর মহিলা অ্যাসিস্ট্যান্ট, তার পোশাকে নেই কোনো সাবলীলতা, নেই কোনো সংযম। থাই পর্যন্ত শরীর আঁকড়ে ধরা মিনিস্কার্ট আর বুক চেপে ধরা শার্টে তার প্রতিটি ভাঁজ স্পষ্ট দর্শনীয়, যেন ইচ্ছে করেই দৃষ্টি টেনে নেওয়ার জন্য। এই সাজ ম্যানেজারটা চেয়ারে বসে থাকা ব্যক্তির দিকে
একগাল হাসি ছুড়ে দিয়ে বলল, ফাইনালি কংগ্রাচুলেশন স্যার। বসে থাকা ব্যক্তি সেই অভিনন্দনে আর উচ্ছ্বাসিত হয়ে হাসতে হাসতে বলল, হাসিটা নিছক আনন্দে নয়, বরং নিজের বুদ্ধি আর চালাকির উপর গর্বের। বুঝলে লুকা, মাঝে মাঝে বুদ্ধি দিয়ে না, ইমোশনাল পয়েন্টে টাচ করেও বিজনেস করা যায়। ম্যানেজার মাথা নেড়ে সঙ্গে সঙ্গে সায় দিল। ইয়েস স্যার। সে আবারও উন্মাদ পাগলের মতো হাসতে হাসতে বলে উঠল, এই হাসিতে কোনো সুস্থতা নেই, আছে কুৎসিত তৃপ্তি আর বিকৃত আনন্দ। ওহো মিস রিদিয়া রুবিনা শেখ, আমি ভাবতেও পারিনি তোমার মতো এত কঠিন মেয়েও আবার জালে ফেসে যাবে। ও সত্যি ভেবে নিল এলিফ আমার নিজের সিস্টার, কিন্তু এলিফের আসল পরিচয় যেদিন জানবে সেদিন অনেক দেরি হয়ে যাবে যে মিস শেখ। মিস্টার কায়ান দেমের আর্সলান, তোকে এবার পুরোপুরি শেষ করব। এই বলে সে আবারও এক জঘন্য আত্মতৃপ্ত হাসিতে ফেটে পড়ল, যেন অন্যের সর্বনাশে সে অদ্ভুত সুখ খুঁজে পায়। তারপর হঠাৎই হাসি থামিয়ে লুকার দিকে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে সে আদেশের সুরে বলে উঠল, এলিফকে অন্য হসপিটালে ট্রান্সফার করো লুকা। লুকা বিন্দুমাত্র প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে মাথা নুইয়ে বলল, ওকে স্যার। এরপর একবার ঠান্ডা চোখে লুকার দিকে তাকিয়ে তারপর ধীরে ধীরে সেই দৃষ্টিকে আটকালো মিস এলিনার উপর। চোখে স্পষ্ট নেশা, ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে সে বলে উঠল, নাও লিভ লুকা, নট মিস এলিনা। ব্যাপারটা বুঝে লুকা চলে যেতেই ঘরের ভেতরের বাতাসটা মুহূর্তেই বদলে গেল। নিঃশব্দ অফিস রুমে ক্ষমতার দম্ভ আর নোংরা আত্মতৃপ্তি একসাথে জড়ো হয়ে দাঁড়ালো। সে মহিলা অ্যাসিস্ট্যান্টকে ইশারা করতেই সে এক দুষ্ট আত্মবিশ্বাসে ভরা হাসি নিয়ে ধীরে ধীরে ওই ব্যক্তির দিকে এগিয়ে গেল, যেন এই দৃশ্য তার কাছে নতুন কিছু নেই। মুহূর্তে সে ব্যক্তি এলিনার হাত ধরে এক ঝটকায় নিজের কোলের উপর বসিয়ে নিল। তার আচরণে কোনো দ্বিধা নেই, কোনো সংযম নেই। এলিনার গলায় মুখ ডোবাতে লাগলো। এলিনা চোখ বন্ধ করে মাথা পেছনের দিকে হেলিয়ে দিয়ে ওই ব্যক্তির চুলের মধ্যে হাত গুজে দিয়ে বলে উঠল, ওহ মিস্টার মার্কো। মার্কোর ভেতরের বিকৃত তৃপ্তি আরো উস্কে উঠল। এলিনার চুল হাতের মুঠোয় নিয়ে কর্কশ কণ্ঠে সে বলে উঠল, ইয়েস বিচ, জাস্ট ওপেন। ঠিক সেই মুহূর্তে টেবিলে রাখা ফোনটা বেজে উঠল। হঠাৎ এই শব্দে ঘরের পরিবেশ ছিন্নভিন্ন হয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠল মাই লায়লা বেবি। এক ঝটকায় এলিনা নিজেকে ছাড়িয়ে নিল। মুখে বিরক্তি, চোখে বিরূপতা নিয়ে কল রিসিভ করে দ্রুত বলে উঠল, সরি বেবি, এক্ষুনি আসছি। এই বলতে বলতে মার্কো চেয়ার ছেড়ে উঠে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে লাগলো। দরজা বন্ধ হতেই পেছনে পড়ে থাকা এলিনা দাঁতে দাঁত পিষে ফিসফিস করে বলে উঠল, দ্যাট সিক বাস্টার্ড। ওইদিকে ঘণ্টাখানেক পর সব কথোপকথন শেষ হতেই কায়ান একটা চুরুর ধরালো। এতক্ষণ ধরে জমে থাকা রাগ যেন ধোয়ার সাথে সাথে বেরিয়ে আসতে চাইছে। সামনে এখনো দাঁড়িয়ে ক্রিশ্চিয়ান, কায়ানের মাথার ভেতর ঝড়। কিন্তু চোখ বন্ধ করতেই হঠাৎ চোখের সামনে ভেসে উঠল রিদিয়ার মুখ। গতরাতের স্মৃতি অজান্তেই ঠোঁটের কোণে আবারও এক মৃদু হাসি এনে দিল। এই বদলটা নিকোলাই আর ক্রিশ্চিয়ান দুজনকে স্তব্ধ করে দিল। এতক্ষণ যে মানুষটা আগুন হয়েছিল সে কিভাবে এমনভাবে হাসতে পারে? মাই পেজ। হঠাৎ মনে পড়ে গেল রিদিয়া বাইরে যাওয়ার পরেও সে কতবার ভিডিও কল দিয়েছে। বিরক্ত হয়ে রিদিয়ার কল দিতে না বলেছে, কিন্তু এতক্ষণ পেরিয়ে গেল, কোনো কল নেই। কায়েন তাড়াতাড়ি ফোন বের করে কল দিল। একবার, দুবার, তিনবার, না ধরছে না। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের সাথে বলে উঠল, কলটা রিসিভ করো বেবি, আই নিড মাই পেস। এবার ব্রু কুচকে গেল। লায়লাকে কল দিল, কিন্তু রিচ করা যাচ্ছে না। কায়েন হঠাৎ সোজা হয়ে বসল। সব প্রজেক্ট বা মার্কর কথা ভুলে গিয়ে নিকোলাইয়ের দিকে তাকিয়ে গম্ভীর চিন্তা ভরা কণ্ঠে বলল, রুহকে যে ড্রাইভার নিয়ে গেছে তাকে কল দে, আর জিজ্ঞেস কর কোনো প্রবলেম হয়নি তো। নিকোলাই সঙ্গে সঙ্গে ফোন বের করল। কল লাগিয়ে ওপাশে কথা শেষ করে নিকোলাই মাথা নেড়ে কায়েনের দিকে তাকিয়ে বলল, এই কথায় কায়েনের আটকে থাকা নিঃশ্বাসটা ছুটে বেরিয়ে এলো। ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলল। মনে মনে বলল, আচ্ছা আমাকে ইগনোর ম্যাম, মেনশনে ফেরান একবার, তারপর বোঝাবো। ঠিক তখনই ক্রিশ্চিয়ানের আইপ্যাডে নোটিফিকেশনের শব্দ বেজে উঠল। নোটিফিকেশনের দিকে তাকাতেই ক্রিশ্চিয়ান কায়েনের দিকে তাকিয়ে বলে উঠল, স্যার, লাস্ট নাইটের ফুটেজগুলো রিসিভ হয়েছে। আপনি কি এই মুহূর্তে দেখতে চান?
এখন ফুটেজ দেখার ইচ্ছে নেই তার। তবু রিদিয়াকে দেখার টানে কায়ান বলল। ওকে, গিভ ইট টু মি। এরপরই ক্রিশ্চিয়ান তার হাতে থাকা আইপ্যাডটা কায়নের হাতে তুলে দিল। কায়ন হাতে নিতেই ফুটেজগুলো ওপেন করতে লাগলো। মুখে এক হাসি ফুটলো তার, কিন্তু ধীরে ধীরে সেই হাসি মিলে গিয়ে ঠান্ডা বরফের মতো জমে যেতে লাগলো। আইপ্যাডের দিকে যত দৃষ্টি গাঢ় হচ্ছে ততই কপালের শিরাগুলো ফুঁড়ে উঠল একটার পর একটা। কায়নের সামনে স্ক্রিনে ভাসছে রাতের সোডিয়াম আলোয় হৃদয়ের সামনে এক পুরুষ দাঁড়িয়ে আছে, অনেক কাছে, অনেক বেশি কাছে। তারা মার্সেডিসটার দিকে হাঁটছে। মুহূর্তে জড়িয়ে ধরল পেছন থেকে হৃদয়াকে। হৃদয় কোনো বাধা দিল না। এই দৃশ্য যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা। কায়নের বুকে যেন কেউ ছুরি চালিয়ে দিচ্ছে। মুহূর্তে রাগের নিয়ন্ত্রণ হারিয়ে দিয়ে চল শক্ত হয়ে উঠল। হঠাৎ নজর পড়ল মার্সেডিসটা, সেই মার্সেডিসটা। পুরুষটার কথা মনে পড়ে গেল মাস্ক পার্টির রাতের কথা ধীরে ধীরে। কি করে ভুলে গেল সেই কথা? কি করে? এরপরই দাঁত দুটো এমনভাবে চেপে ধরল যেন ভেঙে ফেলবে সবকিছু। নীলাভ চোখের ভেতর রক্তিম আগুন জ্বলে উঠল, যেন এই আগুনে কারো প্রাণঘাতী হবে। আইপ্যাডটা এমনভাবে শক্ত করে ধরল যেন স্ক্রিনের ওপার থেকে কাউকে গলা টিপে ধরেছে। বুক ওঠানামা করছে তার। নিঃশ্বাসের শব্দ ধীরে ধীরে এমন গভীর হলো যেন কোনো মানুষের নয়, নিয়ন্ত্রণ হারাতে বসা কোনো হিংস্র প্রাণীর মতোই মুহূর্তে চিৎকার করে উঠল। নিকো। কায়নের এই বিস্ফোরক চিৎকারে শুধু ঘরের ভেতরের বাতাসই নয়, আজ নিকোলাইও কেঁপে উঠল। এতদিন ধরে কায়নের রাগ, ধৈর্য, হিসেবি মাথা সবই নিকোলাই দেখেছে, কিন্তু এই রাগ আলাদা। এটা নিয়ন্ত্রিত রাগ নয়, এটা সেই রাগ যার ভেতর সন্দেহ, দখলদারিত্ব, আহত অহংকার আর হারানোর ভয়ে একসাথে আগুন হয়ে জ্বলছে। কায়নের চোখ মুখের ভঙ্গি আগের থেকেও 10 গুণ বেশি ভয়ঙ্কর। এর আগের কোনো সীমা নেই, কোনো ব্যথা নেই। এই মুহূর্তে দেরি না করে নিকোলাই বিস্ময় আর উদ্বেগ মিশিয়ে কানের দিকে এগিয়ে এসে বলে উঠল। এনিথিং রং কাই? এর জবাব না দিয়েই কায়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। পরের মুহূর্তেই চেয়ারে পা দিয়ে এমন জোরে ছুড়ে দিল যে সেটার শব্দ ঘরের দেয়ালে গিয়ে ধাক্কা খেল। নীলাভ চোখজোড়া রক্তিম হয়ে এক ধরনের ধারালো হিংস্রতা নিয়ে সে গর্জে উঠল। আমি মাস্ক পার্টি নেক্সট দিন এই মার্সিডিসের ডিটেলস বার করতে বলেছিলাম। কোথায় সেই ডিটেলস? এই প্রশ্নটা শুনে নিকোলাই এক মুহূর্তের জন্য থমকে গেল। এখন আবার হঠাৎ এই কথা কেন? সে অবাক হয়ে কায়নের দিকে তাকিয়ে শান্ত রাখার চেষ্টা করে বলল। তোর বলার একদিন পরেই ডিটেলস কালেক্ট করে আমি তোর পার্সোনাল মেইল বক্সে পাঠিয়েছিলাম। কথাটা শোনা মাত্রই কায়নের ভেতরের আগুন যেন আরো উস্কে উঠল। বিস্ফোরিত চিৎকারে সে বলে উঠল। হোয়াট? তাহলে আমাকে ইনফর্ম করা হয়নি কেন? নিকোলাই কিছু বলার আগেই কায়নার এক মুহূর্ত দাঁড়াল না। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে অফিস টেবিলের দিকে এগিয়ে গেল। এক হাত টেবিলে চেপে ধরে আর এক হাত দিয়ে অস্থিরভাবে মাউস নাড়াচাড়া করতে করতে নিজের মেইল বক্স খুলল। স্ক্রল করতে করতে অবশেষে সেই মেইলটা ওপেন করল। গাড়ির প্লেট নাম্বার TR34X004, ওনার মার্সেলো রোমানিয়া, ন্যাশনালিটি রোমানিয়ান, প্রোফাইল আননোন ফেসড কভার। স্ক্রিনের এই তথ্য চোখে পড়তেই কায়নের শরীর যেন জ্বলে উঠল। দাঁত শক্ত করে ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে টেবিল থেকে হাত সরিয়ে সে নিকোলাইয়ের দিকে এমনভাবে গর্জে উঠল। হাউ ইডিয়েট ইউ গাইস আর! এরকম একটা ফেক প্রোফাইল আমাকে পাঠানোর কি করে সাহস হলো তোদের? এই হঠাৎ অভিযোগে নিকোলাই আর ক্রিশ্চিয়ান দুজনেই চমকে গেল। নিকোলাই ভ্রু উঁচু করে বিস্ময়ে জিজ্ঞেস করল। ফেক মানে? নিজের কপালে 2 আঙ্গুল চেপে ধরে কায়নে নিজের উপরই এক তাচ্ছিল্যের কষ্টমাখা হাসি টেনে দৃঢ় কণ্ঠে বলল। ফার্স্ট অফ অল, রোমানিয়া কোনো সারনেম হয় না। সেকেন্ড, গাড়ির প্লেট নাম্বার স্পেশাল নাম্বার, অ্যান্ড এই নাম্বার সিলেকশন কাইন্ড অফ আমার নাম্বার প্লেটের সঙ্গে ম্যাচ। এ কথা বলতেই কায়ন অস্থির হয়ে এদিক ওদিক হাঁটতে লাগলো। মাথার ভেতর হাজারটা সূত্র, সন্দেহ, ছবি ঘুরপাক কাচ্ছে। বিড়বিড় করে বলতে লাগলো। রোমানিয়া, হু ইজ মার্সেলো রোমানিয়া? ফাইন্ড আউট। হঠাৎ আবার ফুটেজের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠল। মুহূর্তেই তার হাতের মুঠো শক্ত হয়ে গেল। রুম কাঁপানো গর্জনে সে আদেশ দিল। নিকো, ড্রাইভারকে গাড়ি বের করতে বল, রাইট নাও। নিকোলাই 1 সেকেন্ডও দেরি করল না, সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলো। ঠিক তখনই কায়নের ফোন বেজে উঠল। লায়লার কল রিসিভ করে কায়ন কিছু বলার আগেই ওপাশ থেকে ভাঙা কাঁপা কাঁপা কণ্ঠ ভেসে এলো। কায়,
কায়? এই কণ্ঠ শুনেই কায়নের চোখ মুখ বদলে গেল। বুকের ভেতর অজানা আশঙ্কা ছুটে এলো। নিজের রাগ চেপে ধরে চিৎকারের সুরে এসে বলল, কি হচ্ছে লায়লা? তোমার গলা এরকম কেন? আর ওই মেয়ে কোথায়? ওপাশে লায়লা শুধু কেঁদেই যাচ্ছে। এই কান্না কায়নকে আরো অস্থির করে তুলছে। মাথা টিপতে টিপতে বিরক্ত চাপা স্বরে এসে বলে উঠল, লায়লা, যা বলো তাড়াতাড়ি বলো, এমনি তো আমি ওখানে আসছি। কাদো কাদো কণ্ঠে লায়লা বলতে শুরু করলো, সরি কায়, সরি। ওখানে গিয়েও কোনো লাভ নেই। আমি ওয়াশরুমে গেছিলাম, এসে দেখি রিদিয়া একটা ছেলের সঙ্গে চলে যাচ্ছে। আমি ডাকলাম কিন্তু শোনেনি। ওরা এক মার্সিডিজে উঠে গেল কায়। আর এখন আমি ওদের ফলো করে কোথায় এসেছি আমি যা। কথাটা শেষ হওয়ার আগেই কলটা কেটে গেল। কায়ন সঙ্গে সঙ্গে কল ব্যাক করলো। একবার দুবার, কিন্তু আর লাগলো না। এই মুহূর্তে কায়নের রাগ চরম সীমা ছুঁয়ে গেল। চোখের ভেতর যেন দহন শুরু হয়ে গেছে। সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে সে চিৎকার করে উঠল। হৃদিয়ার বাচ্চা। ক্যাফেতে ঘটে যাওয়ার পূর্বের ঘটনা। অভিজাত এই ক্যাফের ভেতরের আলো, সাজানো টেবিল, মোলায়েম বাজনা, সবকিছু মিলিয়ে বাইরে থেকে যতটা স্বাভাবিক আর বিলাসী মনে হচ্ছে, ভেতরে ভেতরে ঠিক ততটাই অস্বস্তিকর হয়ে উঠছে পরিস্থিতি। হৃদয়ের মাথার ভেতরটা কেমন দুলে উঠছে। চারপাশের শব্দগুলো একসাথে জড়িয়ে যাচ্ছে। চোখের সামনে সবকিছু ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। শরীরটা নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বুঝতে পেরেই তার বুকের ভেতর ভয়টা গিট বেঁধে বসেছে। লায়লা এখনো ওয়াশরুম থেকে ফেরেনি। এই একা হয়ে যাওয়াটাই হৃদয়াকে আরো দুর্বল করে দিচ্ছে। মাথা নিচু করে নিজের ভেতরের অস্থিরতা আর শারীরিক দুর্বলতার সঙ্গে লড়তে লড়তে কাপা কণ্ঠে সে প্রায় ফিসফিস করে বিড়বিড়িয়ে উঠল, আন্টি আমার শরীর খারাপ, আপনি কোথায়? চোখের সামনে আলো আধারি খেলছে। সবকিছু অস্পষ্ট হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ এক পুরুষালী কণ্ঠ ভেসে আসে, যেন অকারণে আগ্রহ, অথচ ভেতরে লুকিয়ে আছে অন্য কিছু। কণ্ঠটা পরিষ্কার শোনা না গেলেও হৃদয়া বোঝা যায় এটা কোনো পুরুষেরই কণ্ঠস্বর। এক্সকিউজ মি ম্যাম, আপনার কি শরীর অসুস্থ লাগছে? আপনার সঙ্গে কেউ নেই? নিজের শরীরের ভার আর মাথার ঝিমুনির সঙ্গে লড়তে গিয়ে হৃদয়ের গলার ঠিকমতো শব্দও বের হচ্ছে না। ভেতরের ভয় আর অসহায়তা মিলে সে শুধু কোনো রকমের জবাব দেয়। ছেলেটার চোখে মুখে এবার কৃত্রিম চিন্তার ছাপ পড়ে, যেন সে আরো কাছে আসার অজুহাত পেয়ে গেছে। কণ্ঠে বাড়তি কৌতূহল আর চাপা প্রশ্নের সুর। কোথায় উনি? আপনার সঙ্গে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেছে? আপনাকে দেখে অনেকটাই অসুস্থ মনে হচ্ছে। এই কথাগুলো হৃদয়ার মাথার ভেতর যেন ভারী পাথরের মতো আঘাত করতে থাকে। চারপাশের সব শব্দ একসাথে গুলিয়ে যাচ্ছে। চিন্তা করার শক্তিটুকুও যেন আর অবশিষ্ট নেই। ঠোঁট শুকিয়ে আসে, চোখ আধভেজা হয়ে যায়। সেই অবস্থাতেই তার মুখ থেকে শুধু একটা শব্দই বেরিয়ে আসে, ড্রাইভার, ড্রাইভার। ছেলেটার সুযোগটা আরও স্পষ্টভাবে বুঝে নেয়। ভদ্রতার মুখোশে পড়া কণ্ঠটা নরম রেখে আবারও প্রশ্ন ছুড়ে দেয়, আপনার ড্রাইভার কি ক্যাফের পার্কিংয়ে ম্যাম? কিন্তু হৃদয় আবার কোনো উত্তর দিতে পারে না। শরীরটা ধীরে ধীরে অবশ হয়ে আসছে। মনে হচ্ছে সে যেন অজান্তেই এক গভীর ঘুমের দিকে এগিয়ে যাচ্ছে। দূর থেকে ছেলেটার কণ্ঠ ভেসে আসে, বারবার ডাকছে, ম্যাম, ম্যাম। হৃদয়া কেবল অসহায়ভাবে মাথা নাড়ে। এই সামান্য নড়াচড়াটুকুই যেন তার শেষ শক্তি। সেটা দেখেই ছেলেটার ঠোঁটের কোণে এক অদ্ভুত বাঁকা হাসি ফুটে ওঠে। ওকে, আমি আপনাকে গাড়ি পর্যন্ত ছেড়ে দিচ্ছি। হৃদয়া মনে মনে না বলতে চায়, কিন্তু শরীর আর কণ্ঠ দুটোই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। শব্দ আর বেরোয় না। ছেলেটা তাকে এমনভাবে দাঁড় করায় যেন খুব যত্ন করছে, কিন্তু সে যত্নের আড়ালেই আছে ভয়ঙ্কর কিছু। হৃদয়া নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু শরীরে সেই সামান্য শক্তিটুকু আর নেই। হঠাৎ করে ছেলেটা তাকে কোলে তুলে নেয় এবং দ্রুত পা বাড়িয়ে ক্যাফের ব্যাকসাইডের দিকে যেতে থাকে। হৃদয়ার পুরো শরীর কাঁপছে। অবচেতনের গভীর থেকে সে বুঝতে পারছে তার সঙ্গে ভয়ঙ্কর কিছু হতে চলেছে, কিন্তু নিজেকে বাঁচানোর মতো কোনো শক্তি, কোনো সচেতনতা আর অবশিষ্ট নেই। শরীর ধীরে ধীরে সম্পূর্ণ অবশ হয়ে আসে। শেষ চেষ্টা হিসেবে নিজেকে সামলে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সে পারে না। চোখ বুঝে ঘুমের অন্ধকারে তলিয়ে যায়। ক্যাফের ব্যাকসাইডের পার্কিং লটে গাড়ির পেছনের সিটের দরজা খুলে তাকে শুইয়ে দেয় ছেলেটা। ঠিক তখনই তার পকেটে রাখা ফোনটা বেজে ওঠে।
ফোন বের করে ঠোঁটের কোণে সেই বাঁকা হাসি রেখেই সে বলে ওঠে, ম্যাম, ডান। ওইদিকে সম্পূর্ণ বিপরীত এক মানসিক অবস্থায় লায়লা ঠোঁটের কোণে কুটিল হাসি টেনে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। চোখে মুখে কোনো উদ্বেগ নেই, বরং আছে এক ধরনের অদ্ভুত তৃপ্তি। ধীরে ধীরে ক্যাফের লঞ্চ পার হয়ে সে এগিয়ে যায় সুপারভাইজারের সামনে। তার দিকে তাকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে আদেশের সুরে বলে ওঠে, অ্যাকাউন্ট চেক করে নাও তোমার। লায়লার দিকে একরাশ দ্বিধা, ভয় আর অপরাধ বোধ নিয়ে তাকিয়ে সুপারভাইজার কাপা গলায় জবাব দেয়, ম্যাম, আপনি যা বলেছেন তাই বলবো, কিন্তু স্যার ঠিক সত্যিটা জেনে যাবে। কিন্তু লায়লা এবারও ঠোঁটের কোণে সেই কুটিল হাসি টেনে ধীরে ধীরে সুপারভাইজারের একেবারে কানের কাছে ঝুঁকে পড়ে। কণ্ঠস্বর নামিয়ে শীতল অথচ হুমকি ভরা স্বরে ফিসফিস করে বলে, বেশি সময় নেই, যে দেশ পালাতে ইচ্ছে করে সেই দেশে চলে যাও। পারলে মাটির নিচে গিয়ে লুকাও, নইলে ছাই হয়ে জ্বলবে এই ক্যাফের সঙ্গে। ম্যাম, আমাদের স্টাফরা। লায়লার চোখে কোনো মায়া নেই, কণ্ঠে বরং নিষ্ঠুরতার বাস্তবতার ঠান্ডা বাক্য। অ্যাক্সিডেন্টে সবাই যদি বেঁচে যায় তবে সেটা অ্যাক্সিডেন্ট মনে হবে কি করে? আগে নিজের প্রাণ বাঁচান। এই কথাগুলো বলেই হালকা হাসি মুখ নিয়ে লায়লার নির্লিপ্তভাবে সেখান থেকে বেরিয়ে যায়। ক্যাফের ভেতরের ঘটনাগুলোকে পেছনে ফেলে লায়লা ধীরে ধীরে বেরিয়ে আসে, কিন্তু তার হাঁটার ভঙ্গিতে কোনো তাড়াহুড়ো নেই, বরং আছে এক ধরনের আত্মতৃপ্তি, আত্মবিশ্বাস। কোনো কিছুই এখন তার চোখে পড়ছে না। মাথার ভেতরে শুধু নিজের পরিকল্পনার প্রতিধ্বনি হচ্ছে, আর ঠোঁটের কোণে ভেসে আছে সেই চেনা কুটিল হাসি। মনে হচ্ছে সবকিছু তার নিয়ন্ত্রণেই রয়েছে। এই সবকিছু তাকে অদ্ভুতভাবে শান্ত আর উত্তেজিত করে তুলছে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে নিজের পার্স থেকে আরেকটা ফোন বের করে। মুখের ভঙ্গি বদলে যায় এবার, আর নাম্বার ডায়াল করে সে একটু চিৎকারের সুরে রাগ আর তাচ্ছিল্য মিশিয়ে বলে ওঠে, হোয়াট দ্য ফাক ইউ আর? ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে বলে ওঠে, ইয়েস বেবি, ইয়েস, আমি এখনই আসছি। এই কথা শুনতেই লায়লা ফোন কেটে দিল, নিজের লাল রঙের ফারারিতে গিয়ে বসল। ঘণ্টাখানেক পর ইস্তাম্বুলের পাহাড়ি এলাকার ঘন জঙ্গলের পাশেই মাথা তুলে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ বাগান বাড়ি, আর তার সামনেই দাঁড়িয়ে আছে লায়লার লাল ফেরারিটা। চারপাশে উঁচু উঁচু পাইন আর ওক গাছ, যার ফাঁক গলে ঠান্ডা হাওয়া শো শো করে বয়ে যাচ্ছে। সন্ধ্যার আলোয় দূরে পাহাড়ের ঢালে ঢালে কুয়াশা জমে আছে, যেন প্রকৃতি এখানে কিছু লুকিয়ে রাখতে চায়। দিনের আলো ফুরোলেই এই জায়গাটা আরো ভয়ঙ্কর নিস্তব্ধ হয়ে ওঠে। বাগানবাড়ির চারপাশে ছড়িয়ে থাকা বুনো ঘাস আর শুকনো পাতার উপর পা ফেললেই শব্দ হয়, যেন প্রতিটি শব্দ কাউকে সতর্ক করে দেয়। শহরের কোলাহল এখানে পৌঁছয় না, পৌঁছয় শুধু অজানা আশঙ্কা। এই নির্জনতায় বাতাস পর্যন্ত ভারী হয়ে থাকে, যেন আসন্ন কোনো অশুভ ঘটনার পূর্বাভাস দিচ্ছে। লায়লা খুব ভালো করেই জানে কায়ান ফোনের জিপিএস ট্র্যাক করবে, হোক সেটা তার বা রিদিয়ার, আর সেই ট্র্যাক ধরেই কায়ান ঠিক সময়ে ঠিক জায়গাতেই এসে পৌঁছবে, যেমনটা সে সবসময় করে। এরপর বুক ছাকানো হাসি দিয়ে বলে ওঠে, সরি বেবি, কি করব বলো? তোমাকে পেতে চাইলে তোমার সঙ্গে আমাকে খেলতেই হবে। বীজগুলোকে মারতেও তো পারবো না, নইলে নিজেই তো তোমার চোখে খারাপ হয়ে যাব, তোমার মন ভাঙবে। তবে তোমার ভাঙা মনে একমাত্র সাহারা হবে লায়লা সারসালমাজ। এই বলে ভয়ঙ্কর হাসি দিল। সেই হাসির গর্জনে পুরো লাল ফেরারিটা কেঁপে উঠল। কায়ানের চোখে মুখে অদ্ভুত এক হিংস্র স্থিরতা। চোয়াল শক্ত করে নিয়ে কায়ান দ্রুত পায়ে পা বাড়ালো সিঁড়ির দিকে। তার হাঁটার ভঙ্গিতেই বোঝা যাচ্ছিল সে কোনো স্থিরতায় নয়, বরং ঝড়ের আগের নীরবতা। ম্যানশনের করিডোর পেরোতেই স্টাফরা থমকে গেল, কারো সাহস হলো না চোখ তুলে তাকালো। কায়ানের নিঃশ্বাস ভারী, প্রতিটি শ্বাস রাগ আর অস্থিরতায় মিশে আছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে সে শুধু একটা কথাই মনে মনে আওড়াচ্ছিল, কেন কেন মিস রিদিয়া, কেন কেন? বাইরে পৌঁছতেই গাড়ির ইঞ্জিনের গর্জন ভেসে এলো। ড্রাইভার ইতিমধ্যেই গাড়ি রেডি করে রেখেছে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই গলা ছিঁড়ে একটাই আদেশ ছুড়ে দিল, আউট। কায়ান এক ঝটকায় গাড়ির ভেতরে ঢুকে পড়ল। গাড়ি স্টার্ট করেই ছুটে চলল সন্ধ্যা আধারের রাস্তা চিরে, আর পেছনে পড়ে রইল কায়ানের ম্যানশনের নীরবতা, কিন্তু আসন্ন ঝড়ের সাক্ষী।
গাড়ির সামনের ফ্রন্ট গ্লাসে হাত দিয়ে লোকেশন অন করে বলে উঠল, ট্র্যাক হৃদয়ের লাস্ট লোকেশন। গাড়ির ভেতরে ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে কায়ান সামনের ফ্রন্ট গ্লাসে হাত ঠেকালো। মুহূর্তেই হেড আপ ডিসপ্লে জ্বলে উঠল। স্বচ্ছ কাচের উপর নীল আলো ভেসে উঠল শহরের ম্যাপ। লাইনটি এগোতে লাগলো দিক নির্দেশনায়। চোখে জমে উঠল ভয়ঙ্কর টান, যেন কোনো সিদ্ধান্ত আজ তাকে চুরমার করে রেখে দেবে। এরপর নিয়ন্ত্রণহীন কণ্ঠে সে বলল, ট্র্যাক রিদিস লাস্ট লোকেশন। 1 সেকেন্ডের ভেতরেই স্ক্রিনে লাল মার্কার জ্বলে উঠল। দূরত্বের সংখ্যা বদলাতে লাগলো। রাস্তাগুলো যেন নিজে থেকেই সরে গিয়ে পথ ছেড়ে দিল। স্টিয়ারিংয়ে কায়নের আঙুল শক্ত হয়ে এলো, চোয়াল জমে পাথরের মতো। স্টিয়ারিং চাপড়াতে চাপড়াতে কণ্ঠফাটা চিৎকারে বলে উঠল, কেন করলে, কেন করলে এসব আমার সঙ্গে? কেন আমাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য কি তোর এই পথ বেছে নিতে হলো? কেন 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 এমন করলি? আল্লাহ, আমি যা ভাবছি, যা দেখছি সবকিছু যেন ভুল হয়। আমার ভয় করে যেন সত্যি না হয়। আমার রুহকে তুমি রুহ হিসেবে বাঁচিয়ে রেখো। ওকে রীতি হতে দিও না কখনোই, না হলে আমার হাতে ওকে শেষ হতে হবে। রক্তিম বর্ণ চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল অজান্তেই। কেবিনের ভেতর নেমে এলো আরও গভীর এক অশনি সংকেতের নীরবতা। নীরবতা জানিয়ে দিচ্ছিল সামনে যা অপেক্ষা করছে তা নিয়ন্ত্রণের বাইরে। এরপর সেই বাগান বাড়ির ভেতরে অদ্ভুতভাবে সুন্দর ঘরে নরম আলো আর পরিপাটি সাজের মাঝখানে রাখা বড় খাটটার সঙ্গে শক্ত করে বাঁধা অবস্থায় পড়ে আছে হৃদয়া। সাদা পর্দা নড়ছে জানলার ফাঁক দিয়ে আসা হাওয়ায়। হৃদয়ার মাথাটা একদিকে কাত হয়ে আছে, চোখ দুটো পুরোপুরি বন্ধ। ঘুমের গভীর অচেতন দেশে ডুবে আছে সে। ঠোঁট শুকনো, শ্বাস প্রশ্বাস ভারী আর অনিয়ন্ত্রিত। বুকটা উঠছে নামছে ধীরে ধীরে, যেন শরীরটা আছে কিন্তু চেতনাটা নেই। নরম চাদরের উপরেও তার বাঁধা হাতগুলো শক্ত হয়ে পড়ে আছে। ঘুমের মধ্যেও আঙুলগুলো মাঝে মাঝে কেঁপে উঠছে অজানা ভয়ের প্রতিক্রিয়ায়। এই সুন্দর ঘরের নীরবতায়, নিঃশব্দ কৃত্রিম আলোয় আর শান্ত সাজের ভেতর হৃদয় পড়ে আছে একেবারে অসহায়, নিজের অজান্তেই এমন এক জায়গায় বন্দি যেখানে ঘুমই তার একমাত্র আশ্রয়। এরপরই হঠাৎ করে কাঁচ ভাঙার তীক্ষ্ণ শব্দটা ঘরের নীরবতা ছিঁড়ে ফেলতেই গভীর ঘুমে ডুবে থাকা হৃদয়ার শরীরটা চোখ বন্ধ অবস্থাতেই অজান্তেই কেঁপে উঠল। ভ্রু কুঁচকে গেল। নিঃশ্বাসটা এক মুহূর্তের জন্য থমকে গিয়ে আবারও ভারী হয়ে উঠল, যেন অবচেতন মনেই সে আসন্ন অশান্তির আঁচ পেয়ে গেছে। তুই পুরুষালী অচেনা কণ্ঠ কানে ভেসে আসতে লাগলো। আরে কি করলি রাস্কেল, উঠে যাবে তো। আরে হাত ফসকে পড়ে গেছে গ্লাসটা। সাবধান, স্যারের কানে গেলে কিন্তু তুই শেষ। আরে এত সুন্দর মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে? একটু ট্রাই করবো নাকি? ঘুমিয়ে আছে তো। স্যারের হাতে মার্ডার হয়ে যাবি। যা বলেছিস ভুলে যা, আর একটা বারও মুখে আনিস না। কেন? এই বস বুঝি ভয়ঙ্কর? আমরা নির্দয়, কিন্তু তার সঙ্গে নির্দয় শব্দটাও যায় না। তাদের এই কথোপকথন স্পষ্ট না হলেও প্রত্যেকটি কথার প্রতিধ্বনি হৃদয়ার কানে যেন আগুনের মতো লেগে যাচ্ছিল। ঘুমের জগৎ আর বাস্তবতার মাঝখানে তার মন কাঁপছিল। হৃদয় অবিরাম দ্রুততায় ধাক্কা খাচ্ছিল এবং সে জানত এখানে সে একা, কোনো সাহায্যের আশা নেই। বুকের মধ্যেই কান্নায় ভেঙে পড়ল। রাতের অন্ধকারে পাইন গাছের ছায়ায় লায়লার পুরো শারীরিক উপস্থিতি যেন আরও রহস্যময় হয়ে উঠছে। তার চোখের কোণে ঝলমল করছে বাঁকা হাসি, কিন্তু সেই হাসির আড়ালে লুকোনো আছে নির্ধারিত পরিকল্পনার অদম্য জেদ। তার চঞ্চল মনোভাব, ভয়ঙ্কর দৃঢ়তা এবং খেলোয়াড়ি দৃষ্টিতে একে অপরের সঙ্গে মিলছে, যা প্রতিটি মুহূর্তে উত্তেজনা ছড়াচ্ছে। লায়লা ধীরে ধীরে বলল, কণ্ঠে মৃদু এক তীক্ষ্ণতা, বাকি কাজটা শেষ করে তাড়াতাড়ি রুমে যাও। আমার এক্সক্লুসিভ সিনগুলো কায়নের সামনে তুলে ধরতে হবে তো। সামনে দাঁড়ানো মার্সেলো তার ঠোঁটের কোণে ভয়ঙ্কর হাসি নিয়ে লায়লার দিকে তাকালো। তার চোখে সেই অশুভ আনন্দ আর ঠোঁটের বাঘ যেন ঝড়ের আগের নীরব ঝলকানি। সে লায়লার দুই কাঁধে হাত রেখে গভীর ও দৃঢ় কণ্ঠে বলল, এত তাড়াহুড়ো কিসের মাই বেবি? আর একটু সঙ্গে থাকো। লায়লা মুহূর্তেই বিরক্ত হয়ে গেল। তার চোখের হিংস্রতা আর কণ্ঠে চাপা উত্তেজনা। জাস্ট ডু ইট নাও। মার্সেলো ঠোঁটের কোণে হাসি টেনে বলল, ওকে ওকে বেবি, নিজের ফোনটা বার করে
কল তো দাও তাকে। লায়লার ফোন বের করতে করতে মার্সেলো তার কোমর থেকে একটা ধারালো ছুরি বার করলো। লায়লা ঢুকিলেই বলল, জাস্ট হালকা ছোঁয়াবে হাতে। মার্সেলো কোনো জবাব দিল না, শুধু ঠোঁটের কোণে হাসি টেনে দিল। এরপর লায়লা ফোন বের করে কায়েনের নাম্বারে ডায়াল করলো। ফোন রিসিভ হতেই কায়েনের কণ্ঠে ঝরল। লাইলা, where are you? God damn it. লায়লা মুহূর্তেই কণ্ঠ বদলে দিল। কাপা কণ্ঠে কাঁপতে কাঁপতে বলল, কায় কায় আই এম ইন ডেঞ্জার। কিন্তু পুরো বাক্য বের করতে পারল না। তার পেটের ভেতর ঢুকে গেল এক ধারালো ছুরি। লায়লা চিৎকার করে উঠল। কায়েনেরও কণ্ঠে চিৎকার করে উঠল। লাইলা, লাইলা, what happened? ফোন মুহূর্তেই হাত থেকে পড়ে চুরমার হয়ে গেল। লায়লা ঠোঁট কাঁপছে, চোখ বড় বড় হয়ে গেছে। সামনে তাকাতেই দেখল মার্সেলোর হিংস্র দৃষ্টি তার দিকে। মার্সেলো ছুরি বার করে লায়লার পেটের দিকে এগিয়ে আসে। রক্তের প্রথম চঞ্চল ঝলক। লায়লার চোখে অজস্র বিস্ময়, শ্বাসের থমকানো এবং দুহাত দিয়ে নিজের পেট চেপে ধরে থাকা, সব মিলিয়ে এক ভয়ানক দৃশ্য। তার ঠোঁট কাঁপছে, চোখ বড়, কিন্তু ভয় ও হতাশার মাঝেই রয়েছে এক অদম্য আত্মরক্ষা বা প্রতিক্রিয়ার প্রতিস্ফোরণ। লায়লা কাপা কণ্ঠে বলে উঠল, এটা কেন? মার্সেলো বাঁকা ভয়ঙ্কর হাসি দিয়ে হাঁটু ঘিরে বসে, ভয়ঙ্কর আনন্দ ও শক্তি নিয়ন্ত্রণের মধ্যে বাঁকা হাসি দিয়ে হাহাকার ভরা কণ্ঠে বলে উঠল, সরি বেবি, ইউ আর টু মাচ ইম্পর্টেন্ট ফর মি, বাট তার থেকেও ইম্পর্টেন্ট আমার কাছে কায়ান দেবীর আর্সেনালের সর্বনাশ। দূরে পাইন গাছগুলোর ফাঁক দিয়ে বাতাস শো শো শব্দ করে বয়ে যাচ্ছে। পাতার ফাঁকে ফাঁকে চাঁদের আলো কাঁপতে থাকে, যেন প্রকৃতিও এই বিশ্বাসঘাতকতার সাক্ষী। বাগানবাড়িটা কেমন নিস্তব্ধ হয়ে আছে, কিন্তু সেই নীরবতা আর আগের মতো শান্ত নয়। ইস্তাম্বুলের রাত তখন ধীরে ধীরে গভীর হচ্ছে। শহরের আলো ঝলমল করলেও কিছু অন্ধকার গল্প আলো ছাড়িয়ে এগিয়ে চলে যাচ্ছে। পেটের ভেতরের যন্ত্রণায় লায়লার পুরো শরীরকে কুঁকড়ে দিচ্ছে। নিঃশ্বাসগুলো এলোমেলো হয়ে আসছে, ঠোঁট কাঁপছে, চোখে বড় ভয়। বিশ্বাসঘাতকতা আর অসহায়তার মিশেলে তার চেহারা ভেঙে পড়েছে মুহূর্তে মুহূর্তে। লায়লা রক্তে ভিজে পড়ে আছে মার্সেলোর সামনে। মার্সেলোর সেই কুটিল হাসির ভেতর ছিল এক নির্দয় মানুষের নির্মম তৃপ্তি। মার্সেলো নিজের হাতের ছুরিটা আঙুলের সাহায্যে এদিক ওদিক করে হাসি মাখা গা জ্বালানো কণ্ঠে লায়লাকে বলে উঠল, অ্যাকচুয়ালি বেবি, তোমাকে একমাত্র আমার বেডেই মানায়। লায়লা ঠোঁট কাঁপতে কাঁপতে বলে উঠল, বাস্টার্ড, আই উইল কিল ইউ। মার্সেলো ভয়ঙ্কর হাসি দিয়ে জবাব দিল, ডোন্ট ওয়ারি বেবি, আমি তোমাকে পুরোপুরি শেষ করব না, শুধু তোমার মুখটা বন্ধ করলাম। তোমার এই ফ্যাচ ফ্যাচ শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। কায়ান জানতে পারলে তোমাকে শেষ করে দেবে মার্কো। মার্সেলো মাথা একটু কাত করে মজা নিচ্ছে। ঠোঁটের কোণে বাঁকা হাসি আরো চড়া হয়ে ওঠে। কণ্ঠে তাচ্ছিল্য আর বিকৃত খুনসুটি নিয়ে বলে ওঠে, আহা বেবি মার্সেলো, আর সত্যিটা জানলে তোমাকে নিশ্চয়ই বাঁচিয়ে রাখবে না বেবি। এই কথার পর লায়লার কিছু বলতে পারে না। যন্ত্রণার ঢেউ তার শরীর আর মন দুটোই ভেঙে দিচ্ছে। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে, ঠোঁট নড়ে, কিন্তু শব্দ বের হয় না। সে বুঝে যায় এই মুহূর্তে সে একা, ভয়ঙ্করভাবে একা। তার সব ভাবনা, সব ছলছাতুরি নিমেষেই শেষের পথের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই লায়লার এই যন্ত্রণার গোঙানিকে চিরে হঠাৎ বাগানবাড়ির ভেতর থেকে ভেসে আসে হৃদয়ার কাঁপানো চিৎকার। শব্দটা মার্সেলোর কানে পৌঁছতেই মুহূর্তের মধ্যে তার মুখের অভিব্যক্তি বদলে যায়। চোখের পাতা চলে যায় বাগানবাড়ির দিকে। নতুন শিকার, নতুন নাটক। মার্সেলো দ্রুত উঠে দাঁড়াতে দাঁড়াতে লায়লার দিকে আবার তাকায়। ঠোঁটের কোণে ফের সেই বাঁকা অতৃপ্ত হাসি, যেন সে আগেই এই অধ্যায় শেষ করে ফেলেছে। বেবি, আমার নতুন শিকারের কাছে আমাকে হিরো হয়ে যেতে হবে। তোমার জন্য না হয় ভিলেনই হলাম। তবে এখন থেকে লায়লা সাল্লাসাম্মাজ সবার চোখে মৃত থাকবে। জাস্ট হোল্ড দ্য পেইন। মার্সেলোর কথায় লায়লার ছুরির আঘাতের ব্যথার থেকেও যেন জ্বালা ধরাচ্ছে বেশি। ছুরির আঘাত যেন তবুও সহনীয় ছিল, কিন্তু নিজের অস্তিত্ব মুছে যাওয়ার এই ঘোষণা তার মৃত্যু ভয়কেও কাঁপিয়ে তোলে।
মার্সেলো মুহূর্তের মধ্যেই নিজের ভেতরের নির্মমতাকে আরো এক ধাপ সামনে নিয়ে যায়। হঠাৎ করেই হাতে থাকা ছুরিটা তুলে নিয়ে কোনো দ্বিধা ছাড়াই নিজের বাহুতে টাক্সাডো ভেদ করে এক গভীর কাট বসিয়ে দেয়। কাপড় চিরে মাংস ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ মুখ শক্ত হয়ে যায়। তীব্র ব্যথার ঝাঁকুনি শরীর জুড়ে ছড়িয়ে পড়লেও সে দাঁতে দাঁত চেপে তা সহ্য করে, যেন ওই ব্যথা নেওয়ার ক্ষমতা তার বহু আগেই জন্মেছে। মুহূর্তের মধ্যেই তার বাহু বেয়ে রক্ত ঝরতে থাকে। গাঢ় লাল রং ধীরে ধীরে টাক্সিডো ভিজিয়ে দেয়, তবুও সে ভেঙে পড়ে না। কয়েক সেকেন্ডে নিজেকে সামলে নিয়ে রক্ত ভেজা ছুরিটা সে নির্লিপ্ত ভঙ্গিতে নিজের কোমরে গুজে নেয়, যেন এই রক্তপাত তার কাছে কিছুই নয়। এরপর ধীর পায়ে বাগান বাড়ির দিকে হাঁটতে হাঁটতে সে পকেট থেকে ফোন বার করে আঙুলের এক চাপে নাম্বার ডায়াল করে। ফোনটা কানে নিতেই তার কণ্ঠে নেমে আসে এক শীতল গম্ভীর দৃঢ়তা, যেখানে কোনো আবেগ নেই, আছে শুধু নির্দেশ। বাগানের পেছনে এসে মিস লাইলাকে নিয়ে যা। কথাটা বলেই সে আর কিছু শোনার অপেক্ষা করে না, ফোনটা কেটে দেয়। এরপর সে পা বাড়িয়ে দেয় ম্যানশনের দিকে, যেন পেছনে পড়ে থাকা রক্তাক্ত জীবন তার কাছে নিছকই একটা শেষ হয়ে যাওয়া অধ্যায়। হৃদয়ের চোখ দুটো এবার পুরোপুরি খুলে আছে, দৃষ্টিটা স্থির হলেও মাথার ভেতর এখনো ঝিমুনি আর ভারী এক অস্বস্তি পাক খাচ্ছে। নিজের শরীরটা সামলাতে গিয়ে সে টের পায় হাত নাড়াতে পারছে না। মুহূর্তেই বুকের ভেতরটা কেঁপে ওঠে, দুহাত শক্ত করে পেছনে বাঁধা। এই উপলব্ধিটাই তার শরীরের প্রতিটি স্নায়ুতে বরফ ঢেলে দেয়। ঠান্ডা আতঙ্ক ধীরে ধীরে মেরুদণ্ড বেয়ে নেমে আসে। ধীরে ধীরে সামনে থাকা দুই ব্যক্তির দিকে তাকিয়ে গলা শুকিয়ে আসা সত্ত্বেও নিজেকে শক্ত করে সে কথা বলার চেষ্টা করে। আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন? কিন্তু কোনো উত্তর আসে না। নীরবতা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। হৃদয়া নিজের হাতের বাঁধন খুলতে চেষ্টা করে, কিন্তু পেছনে বাধা থাকায় কিছুই করতে পারে না। উঠে দাঁড়াতে গিয়ে সে টের পায় শরীর ঠিকভাবে সঙ্গ দিচ্ছে না। এই অসহায় অবস্থাটাই তার ভেতরের রাগটাকে উস্কে দেয়। ক্ষোভ আর অপমান মিলিয়ে কণ্ঠটা শক্ত হয়ে ওঠে। হারামির বাচ্চা, একবার হাত খোল, তারপর তোদের কি করি। এই কথা শোনা মাত্রই পরিস্থিতি মুহূর্তে বদলে যায়। দুজনের একজন ছুটে এসে হৃদয়ার পায়ে প্রচণ্ড লাথি মারে। শরীরটা হেলে পড়তেই মুহূর্তের মধ্যে মাথায় ঠেকানো হয় বন্দুক। লোকটার চোখ বড় বড়, কণ্ঠে এক ভয়ঙ্কর উত্তেজনা। ইউবিস একদম শুট করে দেবো এখানে। পেছন থেকে আর একজন প্রায় চিৎকার করে ওঠে, গলায় আতঙ্ক। মাইকেল, হোয়াট আর ইউ ডুইং? বস জানতে পারলে অনেক ঝামেলা করবে। কথাটা শুনতেই মাইকেল নামের ব্যক্তি তাদের ফাঁক দিয়ে রাগ ঝাড়তে ঝাড়তে হৃদয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, বেঁচে গেলি তুই, নইলে তোর শরীরের সব স্বাদ নিয়ে ছুঁড়ে ফেলতাম এই জঙ্গলের হায়নাদের মাঝে। এই কথাগুলো হৃদয়ার শরীরের ভেতর দিয়ে শীতল স্রোতের মতো বয়ে যায়। মুহূর্তের মধ্যেই তার শরীর শক্ত হয়ে আসে, শ্বাস দ্রুত ওঠানামা করতে থাকে, চোখ নাক মুখ লাল হয়ে যায়। কিন্তু মাইকেল পেছন ফিরতেই যেন কোনো সুইচ অন হয়ে যায়। এক ঝটকায় বসা অবস্থাতেই হৃদয়া পা দিয়ে এমন এক লাথি মারে যা মাইকেল মুখ থুবড়ে মেঝেতে আশ্রে পড়ে। তার হাতের বন্দুক ছিটকে সামনে গিয়ে পড়ে। দাঁতে দাঁত চেপে হৃদয়া গর্জে ওঠে, হারামির পুত, একবার হাত খোল, দেখ কে কাকে কোথায় পাঠায়। মাইকেল মাটিতে পড়তেই চোখ মুখ কুচকে সামনে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে বলে উঠল, জ্যাকসন, বাকিদেরও ডাক দে, আজ এই মেয়েকে এখানেই শেষ করে দেব। মাইকেলের কথা এড়িয়ে জ্যাকসন পরিবেশ সামলাতে হৃদয়ার দিকে তাকিয়ে হুমকির কণ্ঠে বলে উঠল, মেয়ে, নিজের মুখ সামলা, আমরা কিন্তু নরপিশাচ, নিজের দিকে তাকাতেও পারবি না এমন অবস্থা করব। হৃদয়াকে কিছু মুহূর্ত আগে ভয়টা জাঁকড়ে ধরলেও এই পরিস্থিতিতে সে নিজেকে একটু সামলে এই জানোয়ারগুলোর মুখোমুখি হওয়ার নিজেকে সাহস জুগিয়েছে। হৃদয়া ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখা গেল, যা দেখে এখন জ্যাকসন নামের ব্যক্তিটি চোখ বড় বড় করে ভয়ঙ্কর দৃষ্টিতে হৃদয়ার দিকে তাকালো। এদিকে মাইকেল মেঝে থেকে উঠতে যাবে, ঠিক সেই মুহূর্তে সবকিছু ঘটে গেল বিদ্যুতের গতিতে। চোখের পলক ফেলার আগেই বসে থাকা হৃদয়া যেন হাওয়ার মতো ছিটকে গেল তার দিকে। পরের সেকেন্ডেই সে শুয়ে থাকা মাইকেলের পিঠের উপর চেপে বসেছে। হৃদয়ার পায়ের প্রচণ্ড চাপে মাইকেলের মুখ দিয়ে বেরিয়ে এলো ভয় আর যন্ত্রণা মেশানো এক বিকট চিৎকার। এ দৃশ্য দেখে জ্যাকসন এক মুহূর্তের জন্য হতবাক হয়ে
দাঁড়িয়ে পড়ে, কিন্তু পরক্ষণেই সে হৃদয়ের দিকে তেড়ে আসে। ঠিক তখনই মাইকেলের মাথায় আবার একবার পা বসিয়ে হৃদয়া তার উপর থেকে নেমে পড়ল। একটু দেরি না করে সামনে এক পা হাওয়ায় ছুড়ে দিল সে। আঘাতটা গিয়ে সজোরে লাগলো জ্যাকসন নামক ব্যক্তিটির বুকে। আঘাতের তীব্রতায় সে খানিকটা হেলে পড়ল এবং চিৎকার করে উঠল। বয়েজ কাম কুইকলি। এই কথাটা শুনতেই হৃদয়া তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিয়ে বলে উঠল, হায় রে নরপিশাচ, বাট আমার তো তোদের দেখে কুলাঙ্গার মনে হচ্ছে। কথা শোনা মাত্রই জ্যাকসনের রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। দাঁতে দাঁত চেপে সে নিজের কোমরে থাকা বন্দুকটা বের করল এবং হৃদয়ার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই যেন অদৃশ্য হাতের মতো হস্তক্ষেপ করল। হঠাৎ পেছন থেকে মার্সেলো টেবিলে রাখা ফুলের ভাস ছুঁড়ে মারল জ্যাকসনের মাথার দিকে। বিকট শব্দে ভাসটা আছড়ে পড়তেই জ্যাকসনের হাতে থাকে বন্দুকটা ছিটকে গেল। সে দুহাত দিয়ে মাথা চেপে ধরে ব্যথায় কাতরাতে লাগলো। মার্সেলোকে দেখা মাত্রই হৃদয় ভ্রু উঁচু করে মাথার ভেতর মুহূর্তেই হাজারো প্রশ্ন ভিড় জমালো। তবে এই মুহূর্তে মার্সেলো কোনো ব্যাখ্যা দিল না। একটুও কথা না বলে সে এগিয়ে এসে হৃদয়ার পেছনের হাতের বাঁধন খুলে দিল। ঠিক সেই সময় পেছন থেকে আরও 5-6 জন লোক ঢুকে মার্সেলোর উপর ঝাঁপিয়ে পড়ল। বাঁধনমুক্ত হতেই হৃদয়ার শরীর যেন অজান্তেই সজাগ হয়ে উঠল। এখন প্রশ্ন করার সময় নেই, এখন এই পরিস্থিতি সামলাতে হবে। তার চোখের দৃষ্টি মুহূর্তেই বদলে গেল। ভয়ের কোনো ছাপ নেই সেখানে, শুধু ধারালো হিংস্র এক দৃঢ়তা। এক ঝটকায় সে মার্সেলের সামনে থাকা একজনের কবজি চেপে ধরে মোচড় দিয়ে দিল। হাড় ভাঙার শব্দ স্পষ্ট ঘরের বাতাস কাঁপিয়ে তুলল। লোকটার আর্তচিৎকারে মুহূর্তের জন্য সবাই থমকে গেল। ঠিক তখনই আর একজন পেছন থেকে ঝাঁপিয়ে পড়তে চাইলে হৃদয়া দ্রুত নিচু হয়ে পিছলে গিয়ে তার হাঁটুর উপর আঘাত হানল। লোকটা যন্ত্রণায় চিৎকার করতে করতে মেঝেতে লুটিয়ে পড়ল। মার্শাল আর্টসের প্রতিটি কৌশল যেন হৃদয়ার শরীরে খোদাই করা, প্রতিটি নড়াচড়া নিখুঁত, প্রতিটি আঘাত হিসেব করা। এদিকে মার্সেলোও নিজেকে সামলে নিয়ে একে একে আক্রমণকারীদের শুয়ে দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ঘরটা ভারী নিঃশ্বাস আর আহতদের গোঙানিতে ভরে উঠল। হৃদয় হাঁপাতে হাঁপাতে মার্সেলের দিকে তাকালো, চোখে সন্দেহ, কণ্ঠে চাপা প্রশ্ন। আপনি এখানে কি করছেন? মার্সেলো তখন হাঁপাচ্ছে, তার বুক ওঠানামা করছে অস্থিরভাবে। কিছু বলার জন্য সে ঠোঁট আলগা করতেই হৃদয়ের চোখ আচমকা থমকে গেল তার বাহুতে। রক্ত, গাঢ় লাল রক্ত ধীরে ধীরে গড়িয়ে পড়ছে, টাক্সিডোর কাপড় ভিজিয়ে দিচ্ছে। সে দৃশ্য দেখি হৃদয় অজান্তেই চমকে উঠল। ভয়, দুশ্চিন্তা আর এক অদ্ভুত দায়িত্ববোধ একসাথে তাকে এগিয়ে আনলো মার্সেলোর দিকে। আরে আপনার তো হাত থেকে রক্ত বেরোচ্ছে। হৃদয়ের কণ্ঠে উদ্বেগ স্পষ্ট, চোখে আতঙ্ক লুকানো। মার্সেলো ব্যথা চেপে রাখার চেষ্টা করে হাঁপাতে হাঁপাতে ঠোঁটের কোণে একরাশ ক্লান্ত হালকা তাচ্ছিল্যের বাঁকা হাসি টেনে নেয়, যেন এই রক্তক্ষরণ তার কাছে নতুন কিছু নয়। থ্যাঙ্কস টু ইউ, নাইট স্প্যারো। হৃদয় চারপাশ একবার দ্রুত চোখ বুলিয়ে দেখে। ভাঙাচোরা সবকিছু, মেঝেতে পড়ে থাকা লোকগুলো, চারিদিকে ছড়িয়ে থাকা বিশৃঙ্খলা, সবকিছুর মাঝে হঠাৎ তার চোখ আটকে গেল বিছানার দিকে। এক মুহূর্ত দেরি না করে সে পা বাড়ালো সেই বিছানার উপর পাতা চাদরটা একটানে ছিঁড়ে নিল। কাপড় ছেঁড়ার শব্দ যেন পরিস্থিতি তাড়াহুড়ো আরো স্পষ্ট হয়ে উঠল। এরপর মার্সেলোর দিকে এগিয়ে মার্সেলোর হাত টেনে নিজের দিকে এনে কাটা জায়গায় শক্ত করে কাপড় পেঁচাতে পেঁচাতে ব্রুকুচকে উঠল তার। প্রশ্ন, সন্দেহ আর বিরক্তি একসাথে গলায় জমে বেরিয়ে এলো। মানে কি এসবের? আর আপনি এখানে কি করছেন? মার্সেলো হৃদয়ের দিকে তাকালো। সে দৃষ্টিতে কোনো চালাকি নেই, নেই উপহাস, আছে এক ধরনের অদ্ভুত আন্তরিকতা, যার অনেক কথাই জমে আছে ভেতরে। এই দৃশ্য দেখে যে কেউ তার জালে ফেঁসে পড়বে। তোমাকে ফোন করে যাচ্ছি বিকেল থেকে, কিন্তু তোমার তো ফোন লাগছেই না। একটু থেমে আবারও বলে উঠল, যেই মেনশনে থাকো সেটা তো শয়তানের ডেরা, আর সেই ডেরায় নাইট স্প্যারো রয়েছে। টেনশন হচ্ছিল, না চাইতেও লোকেশন ট্রেস করতে হলো। লোকেশন এখানে দেখা মাত্রই আমার টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। হৃদয়া হাতের বাঁধন শক্ত করে শেষ গিটটি দিয়ে মার্সেলোর দিকে তাকিয়ে বলে উঠল, আর আমি আপনাকে বিশ্বাস করব কেন? মার্সেলো হৃদয়ার দিকে গভীর আবেগের দৃষ্টি দিয়ে নিজের বাহুর দিকে তাকিয়ে বলে উঠল,
এই ঝরা রক্ত নিশ্চয়ই মিথ্যে বলছে না। এখানে আসা মাত্রই আমার উপর অ্যাটাক হয়, অনেক কষ্টে ভেতরে প্রবেশ করছি। হৃদয় বিস্ময়ে তাকিয়ে পড়ল মার্সেলোর দিকে। কেন জানি রিদিয়া এই লোকটাকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না, কিন্তু না চাইতেও তাকে বিশ্বাস করতে হয়, কারণ সত্যিগুলো চোখের সামনে তুলে ধরে যে। হৃদয় কৃতজ্ঞতার নজরে তাকিয়ে বলে উঠল, ধন্যবাদ, আপনি আমাকে অনেকবার সাহায্য করেছেন। কিন্তু তুমি এখানে কি করে আসলে? আমাকে এখানে কিডন্যাপ করে আনা হয়েছে। হৃদয়ের কথায় মার্সেলো চমকে উঠল, এমন ভান করলো যেন সে কিছুই জানে না। মার্সেলো এবার রিদিয়ার হাত টান দিয়ে বাইরে যেতে যেতে বলল, আগে এখান থেকে বেরোতে হবে। এরকম ভাবে হাত টানায় হৃদয় ভেবাচাকা খেয়ে গেল, কিন্তু এই মুহূর্তে সে কোনো কথা বাড়ালো না। সেও মার্সেলোর পেছনে ছুটতে ছুটতে বলে উঠল, কিন্তু এরা কারা? আমাকে জানাতে হবে তো। মার্সেলো যেতে যেতে বলল, এখনো বুঝতে বাকি আছে তোমার কে করেছে। কথাটা কানে আসতেই হৃদয়ার বুক কেঁপে উঠল। তবুও সে নিজের মনকে শক্ত করল। কথার আজ বুঝে তার সেই আবেগের হৃদয়ে আবার কোথাও ধাক্কা খেল। মানুষটাকে ঘেন্না করে ঠিকই, কিন্তু তার জন্য দুর্বলতা এখনও তার মন থেকে পুরোপুরি মুছে দিতে পারেনি। তার সঙ্গে এই জঘন্য কাজটা কায়ন কিছুতেই করতে পারে না। নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, সে এতটা খারাপ আমার সঙ্গে এই জঘন্য কাজটা করতে পারে না। আমি মানি না। নাইট স্প্যারো, সে যদি আলিফের মন ভাঙতে পারে, তোমার কেন পারবে না? কথাটা শুনতেই হৃদয়ার পা দুটো থেমে গেল। মার্সেলোর হাতে টান পড়তেই সে দাঁড়িয়ে পিছন ঘুরল। এই মুহূর্তে তারা বাগান বাড়ির বাইরে চলে এসেছে। হলুদ আলোর নিচে দাঁড়িয়ে তারা দুজন। মার্সেলো দাঁড়িয়ে মৃকুচকে বলে উঠল, কি হলো? হৃদয়া কিছুক্ষণ থমকে বলে উঠল, উনি আমার সঙ্গে এই কাজটা করতে পারে না, কিছুতেই পারে না। একটা মানুষ কি করে এতটা নিচে নামতে পারে? কথাটা বলতে বলতেই চোখের কার্নিশ বেয়ে পানি ঝরে পড়ল। মার্সেলো এগিয়ে হৃদয়ার দু বাহু ধরে বলে উঠল, তুমি অনেক ভালো রিদিয়া, তোমার ভালো মানসিকতার সে সুযোগ নিচ্ছে, আর বারবার তুমি সুযোগ দিচ্ছ। হৃদয়া এই কথাটা মেনে নিলে তো সত্যি সত্যি সে আরো বেশি চুরমার হয়ে যাবে। সে বিশ্বাস করতে চাইছে না, কিন্তু উনি সত্যি যদি এরকম করে থাকে, তার সব বুদ্ধি যেন লোপ পাচ্ছে। হৃদয়া মার্সেলোর দিকে অবাক চাহনিতে তাকিয়ে বলে উঠল, আমার সঙ্গে এই করার কারণ কি থাকতে পারে ওনার? সে তোমাকেও চায়। সে লাইলা সারসালাম মাজের সঙ্গে ওয়েডিংয়ে করতে চায়। সে ভালো করেই জানে তুমি রাজি হতে না তার সঙ্গে থাকতে, তুমি তার ওয়েডিংয়ে বাধা হয়ে দাঁড়াতে, তাই তো তোমার আগে সরাতে চেয়েছে। এই উপলব্ধিটা যেন বজ্রাঘাতের মতো নেমে এলো। হৃদয়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। শরীরটা সামলাতে না পেরে হালকা দুলে উঠল। চোখের কার্নিশ বেয়ে পড়া পানি যেন হঠাৎ আরো তীব্র শব্দে আশ্রে পড়তে লাগলো, ঠিক তার বুকের ভেতরের ঝড়টার মতোই। মুহূর্তের মধ্যেই মার্সেলো হৃদয়াকে নিজের বুকে টেনে নিল। হঠাৎ এই আশ্রয়ে তার টাকসুটোর কাপড় ভিজে গেল হৃদয়ের শরীরের স্যাঁতস্যাঁতে শীতলতায় আর ভেতরের অস্থিরতায়। হৃদয় অস্বস্তি বোধ করল। এই কাছাকাছি থাকা, এই স্পর্শ স্বাভাবিক অবস্থায় সে কখনোই মেনে নিতে পারে না, কিন্তু এই মুহূর্তে তার মনে হলো ভেঙে পড়া নিজেকে ধরে রাখার জন্য সত্যি একজন মানুষ দরকার, শুধু একটুখানি ভর। ঠিক তখনই হৃদয়ার বাচ্চা। এই গর্জনে মুহূর্তে কেঁপে উঠল পুরো বাগান বাড়িটা। শব্দটা শুধু কানে নয়, হাড়ে গিয়ে আঘাত করল। হৃদয়া চমকে উঠল, সঙ্গে সঙ্গে মার্সেলের বুক থেকে মাথা সরিয়ে নিল। দুজনেই একই সঙ্গে সে শব্দের দিকে তাকালো। দেখা গেল কায়ান ঝড়ের বেগে তাদের দিকে এগিয়ে আসছে। তার প্রতিটি পায়ে যেন ধ্বংসের শব্দ। কায়ানের চোখচোড়ায় আগুন জ্বলছে, রাগ, অধিকারবোধ, হিংস্রতা সব মিলিয়ে এক ভয়ঙ্কর রূপ। কিন্তু আশ্চর্যের বিষয়, সে আগুন হৃদয়াকে ভীত করল না। তার চোখে মুখে বরং বিরক্তি জমে উঠল ক্লান্তি আর তাচ্ছিল্য। অন্যদিকে মার্সেলো মাথা সামান্য নিচু করে ঠোঁটের কোণে ধীর ঠান্ডা এক হাসি টেনে নিল। চোখে কোনো ভয় নেই, বরং বহুদিনের অপেক্ষার পর সঠিক মুহূর্ত এসে গেছে। মনে মনে সে বলে উঠল, পারফেক্ট টাইমিং। মুহূর্তেই কায়ান বসিয়ে দিল মার্সেলোর চোখে মুখ জুড়ে এক খুশি। মার্সেলো নিচে পড়তে পড়তে চিৎকার করে বলে উঠল,
মিস্টার কায়ান দেবীর আর্সেনাল। কণ্ঠ এমন ছিল যেন সতর্ক বার্তা পাঠাতে চাইল কাউকে। সেই মুহূর্তে মার্সেলো নিচে পড়তেই কায়ান একের পর এক পাগলের মতো ঘুষি মেরেই যাচ্ছে। এই দেখে রিদিয়ার রাগে কায়ানকে ঠেলে গর্জে বলে উঠল, মিস্টার কায়ান নিজের হাতকে সামলে রাখুন, নইলে আমিও জানি কি করে হাত ঘুরিয়ে দিতে হয়। এই কথাটা কায়ানের কানে পৌঁছতেই তার শরীরে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। হাতের পেশি শক্ত হয়ে উঠল। বুকের ভেতর জমে থাকা হাহাকার, রাগ, বিশ্বাসভঙ্গ সব মিলিয়ে সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কপালের শিরা টানটান, চোখ দুটো রক্তিম, যেন সেখানে কোনো মানবিকতা নেই। পরের মুহূর্তেই সে রিদিয়ার দিকে ঝাঁপিয়ে পড়ল। ওই শক্ত হাত দিয়ে রিদিয়ার মুখ চেপে ধরে দেয়ালের সঙ্গে আশ্রয় দিল। তাদের ফাঁক দিয়ে রাগ ঝাড়তে ঝাড়তে গর্জে উঠল, এই নোংরা মুখ দিয়ে আমার নাম নেবে না একদম। ইউ ব্লাডি লায়ার! কতটা জঘন্য হতে পারিস তুই? রিদিয়া কোনো জবাব দিল না। সে বুঝতে পারছে না এই লোকটা নিজে তো এত জঘন্য কাজ করেছে, তাকে কি হিসেবে এই কথা বলছে। রিদিয়ার আগে সারা শরীর কেঁপে উঠল। সে কায়নের হাত ছাড়াতে চাইল, কিন্তু কায়নের শক্ত হাতের চাপ থেকে নিজের মুখ ছাড়াতে পারল না। সে এরপর ওই অবস্থাতেই বলে উঠল, আগে নিজের দিকে তাকিয়ে কথা বলেন মিস্টার আর্সলান, আপনাকে দেখতে আমার রুচিতে বাধে। এই কথাটা শোনা মাত্রই কায়ান পাগলের মতো এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলে উঠল, তোর মতো মেয়ের রুচি আছে? আমার সঙ্গে থাকতে তোর প্রবলেম ছিল, কিন্তু তোর এই বাচ্চাটির সঙ্গে রাত কাটাতে কোনো সমস্যা নেই? বল, অবশ্য থাকবে কি করে? মুহূর্তেই ঠাস করে এক চর বসে গেল কায়ানের গালে। কিন্তু কায়ান সেই প্রতিক্রিয়াতে উল্টে রিদিয়ার চুল টেনে ধরে বলল, নেক্সট আমি ভুল করলে হাত ভেঙে দেবো তোর। আমার অনুভূতি নিয়ে খেলা করেছিস, কেন করলি? ওদিকে মার্সেলো মাটিতে পড়ে ঘুমিয়ে যাচ্ছে। সেদিকে তাকিয়ে দেখতেই রিদিয়ার খারাপ লাগলো। এই মানুষটা তাকে বাঁচাতে এসে এইভাবে মার খেতে হলো। এরপর রিদিয়া কায়ানের চোখে চোখ রেখে বলে উঠল, নিজের চোখকে অবিশ্বাস করতে বলছিস? চোখের ভুল। ইউ ব্লাডি লায়ার! আমার সঙ্গে নাটক করিস নিজের শরীর নিয়ে? এই ছেলেকে নিয়ে নষ্টামি করতে করতে আমার সঙ্গে নাটক করিস? ইউ বিচ! মিস রিদিয়া রুবিনা শেখ, হাউ ডেয়ার ইউ! কথাটা শুনতেই রিদিয়া এবার নিজের পুরো শরীর দিয়ে কায়ানের হাত ছাড়িয়ে চিৎকার করে বলে উঠল, মুখ সামলে মিস্টার কায়ান দেমির আর্সলান। কায়ান আবারও রিদিয়ার মুখ চেপে ধরল। চোখের আগের ঝলকানিতে মনে হচ্ছে সবকিছু ধ্বংস করে দেবে এই মুহূর্তে। পেছন থেকে মার্সেলো কোনো মতে উঠে ধীমে কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ওকে ছেড়ে দিন। কিন্তু কায়ান সেদিকে ধ্যান দিল না। সে রিদিয়ার দিকে দৃষ্টি রেখেই রিদিয়াকে দেয়ালের সঙ্গে চেপে ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলে উঠল, নিজেকে জঘন্য লাগছে, কেন জানিস? কারণ তোকে নিজের দুর্বলতা ভেবে বসেছিলাম। কথাটা শুনতেই রিদিয়ার মনে এক তাচ্ছিলের হাসি ফুটে উঠেছিল। এই লোকটা আর কত মিথ্যে বলতে পারে, আর কত। সে স্পষ্ট ভাষায় জবাব দিল, নিজেকে সামলে নিন। তোর লাইফ হেল করে দেব। রিদিয়া মনে মনে ভাবছে, এখনো লাইফ হেল করার বাকি আছে লোকটার। আর কত। নিজের কাছে নিজেই সে হেরে যাচ্ছে। এরকম একটা লোকের জন্য সে অনুভূতির জোয়ারে ভেসে যাচ্ছিল। ছি! সে আবারও জবাব দিল দৃঢ় ধারালো কণ্ঠে, সবকিছু মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখি। রিদিয়ার এই সবগুলো কথায় যেন কায়ানের রাগের তীব্রতা আরো বাড়িয়ে দিল। সে চিৎকার করে বলে উঠল, লায়লা কোথায়? তখন পেছন থেকে মার্সেলো শরীর কেঁপে উঠল। সে হাঁপাতে হাঁপাতে তাদের দিকে এগিয়ে এলো। কায়ানকে রিদিয়ার থেকে ছিটকে দূরে ঠেলে দিয়ে বলে উঠল, আপনার হবু ওয়াইফ কোথায়? ও কি করে জানাবে? কিন্তু এদিকে রিদিয়া বুঝতে পারছে না তাকে কায়ান লায়লার কথা কেন জিজ্ঞেস করছে। সেই মুহূর্তে কায়ান হিংস্রতায় এগিয়ে এসে মার্সেলোর বুকে ঘুষি দিয়ে বলে উঠল, ইউ ফেক বাস্টার্ড! তোদের দুজনকে শেষ করে দেব। কথাটা শোনা মাত্রই রিদিয়া কায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কায়ানের পিটকিয়ে ঠেকল দেয়ালের কোনায়। মুহূর্তেই কায়ানের চোখ মুখ কুচকে গেল। এদিকে রিদিয়া চিৎকার করে বলে উঠল, নিজের বউ কোথায়? আমাকে কেন জিজ্ঞেস করছেন জঘন্য লোক? আমাদের থেকে দূরে থাকবেন। এই বলে রিদিয়া মার্সেলোর হাত টানতে টানতে নিয়ে যেতে যেতে বলে উঠল, চলেন এখান থেকে। মার্সেলো রিদিয়ার পথ অনুসরণ করে যেতে যেতে পেছন ফিরে এক বাঁকা হাসি দিয়ে কায়ানের দিকে দৃষ্টি দিয়ে চোখ মেরে দিল।
কানের পিঠ রক্তে ভেসে যাচ্ছে, কিন্তু তবুও যেন তার শরীর কোনো প্রতিক্রিয়া দেখালো না। কায়ন ওখান থেকে উঠতে উঠতে সেদিকে দেখতেই চিৎকার করে বলে উঠল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, বোথ অফ ইউ। কিন্তু তারা পেছনে ঘুরল না। হৃদয়া মার্সেলের গাড়ির কাছে যেতেই তাড়াহুড়ো করে বলে উঠল, গাড়ি চালাতে পারেন? মার্সেলো চাবি নিয়ে দরজার লক খুলতে খুলতে বলে উঠল, নাইট স্প্যারোকে ডেভিলের থেকে বাঁচাতে সব করতে পারি। হয়তো এক ডেভিলের থেকে রক্ষা পেতে আরেক ডেভিলকে ভরসা করছি। হৃদয় বলতে বলতে গাড়িতে বসে পড়ল। এরপর মার্সেলো গাড়ি স্টার্ট দিতে দিতে বলে উঠল, চিন্তা করবে না, আমার মধ্যে ডেভিল কখনোই দেখতে পাবে না। যদি পাই সেটা আপনার শেষ দিন। মার্সেলো বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিল আর ছুটে গেল গাড়িটা পাহাড়ের বুক চিরে। এদিকে কায়ান বাগানবাড়ির প্রতিটি কোণা খুঁজছে, কিন্তু তবুও কাউকে দেখতে পেল না। চিৎকার করছে, লায়লা লায়লা, কিন্তু বাগানবাড়ির মধ্যে কোথাও তার চিহ্ন পেল না। এতক্ষণে এখানে পৌঁছে গেছে কায়ানের কিছু বডিগার্ড। সবাই খুঁজছে লায়লাকে, কিন্তু হদিশ পাচ্ছে না। মার্সেলোর গাড়ি আর্সলান মেনশনের সামনে দাঁড়াতেই মার্সেলো বলে উঠল, আর ইউ শিওর তুমি মেনশনে যাবে? হৃদয় কিছু মুহূর্ত চুপ করে থেকে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, আমার পরিবার এই ম্যানশনে, তাই না চাইলেও আমাকে সবকিছুর মুখোমুখি হতে হবে। এই বলে হৃদয় বেরিয়ে গেল। মার্সেলোর জবাবের অপেক্ষা করল না। হৃদয় বেরিয়ে যেতেই সেদিকে তাকিয়ে বাঁকা হাসি টেনে নিজের ফোন বার করে একটা নম্বরে কল দিল, কিন্তু কিছুতেই কল লাগছে না। তার বাঁকা হাসি মুহূর্তে বদলে গিয়ে বিরক্ত হয়ে আরেকটা নম্বর ডায়াল করে বলে উঠল, জ্যাকসন, ফোন ধরছে না কেন? ওপাশ থেকে আরেকজন পুরুষ কণ্ঠ বলে উঠল, বস, আপনার ইশারা পেতেই আমরা বেরিয়ে গিয়েছিলাম সবাইকে নিয়ে, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে মাইকেল আর জ্যাকসন নেই। ঠিক সময় মতো তোরা বেরিয়ে গিয়েছিলিস তো ওইখান থেকে? আর মিস লাইলাকে ঠিক জায়গায় পাঠিয়েছিস? বস, অ্যাকচুয়ালি এরকম আমতা আমতা করতে দেখে মার্সেলো চিৎকার করে বলে উঠল, অ্যাকচুয়ালি কি? বস, আমরা গিয়ে লাইলা ম্যামকে ওখানে পাইনি। আশেপাশেও খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। কথাটা শোনা মাত্রই মার্সেলোর সারা শরীর রাগে চরচর করে উঠল। সঙ্গে সঙ্গে স্টিয়ারিং শক্ত হাতে চেপে গর্জে বলে উঠল, হোয়াট? কি বললি? মধ্যরাত, চারপাশে পচা লোহার গন্ধ, স্যাঁতস্যাঁতে দেয়াল আর টিমটিমে আলোয় ভয়ঙ্কর এক টর্চার সেল। বাতাস ভারী, নিঃশ্বাস নিলেই যেন বুকের ভেতর চাপ পড়ে। সে অন্ধকারের মাঝখানে একজন পুরুষ মেঝেতে পড়ে ব্যথায় ছটফট করছে। তার চোখ দুটো বিস্ফোরিত, ভয়, আতঙ্ক আর মৃত্যুভীতির মিশেলে চোখের সাদা অংশ স্পষ্ট হয়ে উঠছে। প্রতিটি শ্বাসে সে বুঝে নিচ্ছে এখানে সময় মানেই যন্ত্রণা। তার পাশেই পড়ে আছে আর একজন, নিথর, নিস্তেজ। এক পা কেটে ঝুলে আছে শরীর থেকে, সঙ্গে হাত আলাদা হয়ে পড়ে আছে। রক্ত ধীরে ধীরে মেঝেতে ছড়িয়ে পড়ছে, যেন অন্ধকার নিজেই তা গিলে খাচ্ছে। সে দৃশ্য দেখেই ব্যথায় ছটফট করা লোকটার ভেতরটা আরো ভেঙে পড়ে। গলা শুকিয়ে কাঠ, কণ্ঠ বেরোয় কাপা আর ভাঙা স্বরে। নিজের প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে সে কাতর হয়ে বলতে থাকে, আমায় ছেড়ে দিন, আমি ওই মেয়েকে কোথাও টাচ করিনি, যা করেছে ওই মাইকেল করেছে। তার কণ্ঠে অসহায়তা, আতঙ্ক আর মরিয়া আকুতি সব একসঙ্গে মিশে যায়। সেলের সামনে দাঁড়িয়ে আছে হুডি পরা এক ব্যক্তি, মুখটা ছায়ায় ঢাকা, শুধু চোখে দেখা যায় অদ্ভুত এক উন্মাদ আলো। তার হাতে ধারালো ছুরি, যার উপর লেগে থাকা রক্ত সে ধীরে ধীরে মুছছে, যেন কোনো শিল্পকর্ম পরিষ্কার করছে। ঠোঁটের কোণে ভয়ঙ্কর হাসি, আর সেই হাসির সঙ্গে তাল মিলিয়ে বিকৃত আনন্দে সে প্রায় পাগলের মতো হেসে ওঠে। তার কণ্ঠ ঠান্ডা, অথচ সেই কণ্ঠে ছিল নিষ্ঠুরতা। বেগ মি নরপিচাস। এই কথাগুলো যেন আগুন হয়ে ছটফট করা লোকটার শরীরে পড়ে। শেষ শক্তিটুকু জড়ো করে সে দুহাতে জোর করে জোড়া লাগায় প্রার্থনার ভঙ্গিতে। চোখে জল জমে ওঠে, কণ্ঠ আরও নিচু হয়ে যায়। প্লিজ, আই বেগ ইউ, আমাকে যেতে দিন। তার কণ্ঠে এখন আর কোনো শক্তি নেই,
আছে শুধু বেঁচে থাকার আকুতি। হুডি পরা ব্যক্তিটি আর এক মুহূর্ত দাঁড়ায় না। ঠোঁটে বাঁকা হাসি টেনে সে ধীরে ধীরে বাইরে যেতে থাকে। বেরোনোর আগে লোহার দরজাটা বন্ধ করে তালা লাগায়। সেই তালার শব্দটা যেন শেষ অংশটুকু ভেঙে দেয়। বাইরে গিয়ে সে হাতে থাকা রিমোটটা এক পোতামে প্রেস করতেই সেলের ভেতর আর একটা দরজা খুলে যায়। দূর থেকেই সে চিৎকার করে, যেন এই নরকটা তার জন্য বিনোদন। লাইকেন বেবি, ইয়োর ফুড ইজ হিয়ার, জাস্ট এনজয়। এই কথাটা কানে যেতেই ভেতরের বাতাস যেন জমে যায়। হঠাৎ অন্ধকার দরজার ফাঁক থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক হায়না। তার চোখে ক্ষুধার আগুন, দাঁতে রক্তের কালচে ঝিলিক। দৃশ্যটা দেখা মাত্রই সেলের ভেতরে থাকা লোকটার গলা ফেটে বেরিয়ে আসে আতঙ্কিত চিৎকার। সে প্রায় পাগলের মতো চেঁচিয়ে ওঠে, নো 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 প্লিজ, আমাকে যেতে দিন, আই ব্যাক ইউ। এই আর্তনাদে ভরে যায় পুরো সেল। বাইরে হুডি পড়া লোকটা থামে না, উল্টে এসে হাসতে হাসতে নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দেয়, বাট আই ক্যান্ট অ্যাকসেপ্ট ইট। পরের মুহূর্তে বাতাস কেঁপে ওঠে। শোনা যায় এক হিংস্র প্রাণীর গর্জন, আর তার সঙ্গে মিশে যায় এক মানুষের ভয়ঙ্কর, অসহায়, কাতর চিৎকার। সে চিৎকার ধীরে ধীরে ভেঙে যায়, মিলিয়ে যায় অন্ধকারের গভীরে। টর্চার সেলের দেয়ালগুলো শুধু নীরব সাক্ষী হতে থাকে।